নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির অষ্টদশ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। সাধন সরল পিসির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, তবু সবই প্রকাশ হয়ে পড়ল সদূর দীনতা, প্রকাশ হয়ে পড়ল আর তার ভাইপোর মিথ্যে কথা। কাঁচা পাকা চুল, বেটে খাটো শক্ত সামর্থ্য, চেহারার যে ভদ্রলোকটির বাসা খুঁজে খুঁজে সেদিন পিসির দেওয়া চিঠিখানা পেশ করে এসেছিল ওরা, সেই ভদ্রলোক তার পরের রবিবারেই সকালে এখানে এসে হাজির হলেন। এহেন সম্ভাবনার কথা স্বপ্নেও মনে আসেনি ওদের। অবশ্য সেদিন ত্রস্ত শঙ্কিত পলায়নপর ছেলে দুটো প্রায় জোর করে দাঁড় করিয়ে তাদের নাম কি, দেশ কোথায়, কলকাতার বাসা কোন রাস্তায় ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়েছিল ভদ্রলোক। তথাপি সেটাকে নিছক কৌতূহল ছাড়া আর কিছু ভাবেনি ওরা দুভাই, সন্দেহ মাত্র করেনি। ভদ্রলোক দুদিন না যেতেই কই গো খোকারা বলে এসে হানা দেবেন, এ যেন বিনা মেঘে বজ্রাঘাত। ভয়ে প্রাণ উড়ে গেল ওদের। সভয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলো দুভাই। তারপর সরল নিঃশব্দে দুটো হাত উল্টে এমন একটা বেয়ারা ভঙ্গি করলো যার অর্থ দাঁড়ায়, তারা আমাদের কি দোষ? আমরা তো ওনাকে আসতে বলিনি, পিসি বারণ করে দিয়েছিল তাই না? কিন্তু এটাও বিনা শব্দে শুধু চোখের ইশারায় উচ্চারিত হলো। কিন্তু আমরা সেদিন মিছে কথা বলেছি। মা যখন বলল স্কুল ফেরত, তখন বলেছি স্কুলে বল খেলা ছিল। কিন্তু এত সব ভাব বিনিময় মুহূর্তেও ঘটল, কারণ ইত্যাবসরেই ভদ্রলোক বাড়ির চৌকা ডিঙিয়ে বাজখাই গলায় পুনঃ প্রশ্ন করেছেন, খোকারা বাড়ি নেই নাকি? এবং সত্যপতি মাথার কাপড় টেনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্পষ্ট গলায় উচ্চারণ করেছে, তুরু দেখ তোকে, জিজ্ঞাসা কর কাকে চান। তুরুকে আর কষ্ট করে জিজ্ঞাসা করতে হলো না, যার কানে যাবার স্বচ্ছন্দেই গেল। আর তিনি সহস্যে এগিয়ে এসে উত্তর দিলে, নন্দাই গো নন্দাই, আপনি হচ্ছেন ছেলেশ ঠাকুরুন। শুনে সত্যবতী হাঁ। এইমাত্র নবকুমার বাজারে গেল, আর এখন এই ঝামেলা। কে জানে লোকটাকে কোনো বদবুদ্ধির লোক না বাসায় ভুল করে। সেই কথাটি বলে সত্যবতী ছেলেদের মাধ্যমে মাত্র করে। তুরু বলে, আপনি বোধহয় বাসা ভুল করেছেন। বাসা ভুল? ভদ্রলোক হেসে উঠলেন। মুকুজ্জে এত কাঁচা ছেলে নয় যে উচিত মতো তল্লাশ না করে কারোর অন্দরে ঢুকবে পড়ি। দস্তুর মতো পাড়ার লোককে শুধিয়ে সঠিক জেনে তবেই ঢুকেছি। বলে, তুমি বারুইপুরের নীলাম্বর বাণুজ্যের বেটার নবকুমার বাণুজ্যের পরিবার নয়? অস্বীকার করো? বলে আপন রসিকতায় হে হে করে টেনে টেনে হাসতে থাকে। কথার ভাষা এবং ভঙ্গিমা এমনই অমার্জিত যে রাগে আপাতমস্তক জ্বলে যায় সত্যবতীর। নিঃসন্দেহে যে কোনো বদলোক নামটা পরিচয়টা সংগ্রহ করে বাড়ি ঢুকে পড়ে ভয় দেখাতে চায়। চাক, সত্য বামনিকে চেনে না। দৃঢ় আর বিরক্তিস্বরে বলে ওঠেন সত্যবতী, তুরু বল পাড়াপড়শিকে শুধিয়ে কারণ নাম পরিচয় জানা এমন কিছু কঠিন কাজ নয়। আমরা ও নামে কাউকে চিনি না, উনি যেতে পারেন। কিন্তু মুকুজ্জে এত সহজে অপমানিত হন না। হাস্যকণ্ঠ বজায় রেখেই বলেন, চেনো না তা সত্যি, জানার সুযোগ আর ঘটল কই।
তোমার ননদ ঠাকুরুন তো আমাকে ত্যাগ দিয়ে নিশ্চিন্দে আছেন, তা এতদিন পরে বিস্মরণ রাজার স্মরণ হলো কেন? সেই কথাই শুধোতে আসা। কিন্তু খোকারা, তোমরা একেবারে চুপটি মেরে মুক্তি সেলাই করে বসে আছো যে? সেদিন অত আলাপ পরিচয় হলো, চিঠি পৌঁছে দিলে, আর আজ যেন চিনতেই পারছো না। মাকে বুঝি বলনি? তাই উনি শোবে করছেন লোকটা গুন্ডা বদমাইশ। এতক্ষণ তাই ভাবছিল বটে সত্যবতী, কিন্তু ভদ্রলোকের শেষ কথায় যেন আকুল সমুদ্রে পড়ে। এসব কি কথা? বিন্দু বিসর্গ তো বুঝতেই পারছে না সত্যবতী। নিজের ছেলেদের মুখের দিকে তাকিয়ে দেখল, সেখানে স্পষ্ট অপরাধীর ছাপ। কি লোকটা কি বারুইপুরের কেউ? তুরু খোকা যখন দেশে গিয়েছিল তখন দেখেছে, এখন চিনতে পারছে না। কিন্তু চিঠি কিসের? ভগবান জানেন বাবা। একেই তো শ্বশুর বাড়িতে সত্যর নাম জাহাবাজ বউ, আবার এক কাছি বাড়ল বোধ হয় সেই বদনাম। ছেলে দুটো যেভাবে শুকনো মুখে দাঁড়িয়ে আছে তাতে সন্দেহ নেই ঘটেছে কিছু, কিন্তু তথাপি মুখে হারে না সত্য। দৃঢ় হলেও একটু নরম সুরে বলে, খোকা বল, বাড়ির পুরুষজন এখন বাড়ি নেই, আপনি একটু ঘুরে আসুন, যা বলবার তাকেই বলবেন। মুকুন্দ মুখুজ্জে এবার একটু গম্ভীর হন, বলেন, বলবার আমার কিছুই ছিল না, তবে আপনার ননদ ঠাকুরুন শ্রীমতী সৌদামিনী দেবী হঠাৎ তার ত্যাগ দেওয়া স্বামীকে একখানা পত্তর কেন দিলেন তারই তল্লাশ করতে। ঠাকুরজি পত্র দিয়েছেন আপনাকে? মানে আপনি? যাক, এতক্ষণে চিনলে। বাবা, কোথায় ভেবেছিলাম শালা বাড়িতে এসে একটু জামাই আদর পাবো, তা নয়। কিন্তু ঠাকুরজি চিঠি লিখেছেন। সত্য আরক্ত মুখে বলে, আমার বিশ্বাস হচ্ছে না, অসম্ভব। মুকুন্দ মুখুজ্জে কথাটার অন্য অর্থ ধরেন, বলেন, আহা, নিজে হাতে কি আর লিখেছে? কাউকে ধরে লিখিয়েছে নিশ্চয়। এই তো তোমার এই খোকারাই দিয়ে এলো পরশুদিনকে। আমার খোকারা পরশুদিনকে? সত্যবতী বিচলিত হয়, বিচলিত স্বরে বলে, তুরু খোকা। তুরু খোকার নত বদন, যে বদনে অপরাধের কালিমা। সত্য যেন একটু অসহায়তা অনুভব করেন, আর একটু এই প্রথম বোধ করে নবকুমারের অনুপস্থিতিতে কাতরতা বোধ করে। মুকুন্দ মুখুজ্জের চোখে সত্যর এই বিচলিত ভাবটা ধরা পড়তে দেরি হয় না, এবং ব্যাপারটা অনুধাবন করতে দেরি হয় না। ছেলে মানুষদের যা হোক বুঝিয়ে চিঠিটা সৌদামিনী চুপি চুপি পাঠিয়েছেন। আগে এটা বুঝলে মুকুন্দ মুখুজ্জে অন্যভাবে নিজেকে উপস্থিত করতেন। ছেলে দুটো থতমত খেয়ে যাচ্ছে, যাবেই তো, মা জননীর যে খান্ডার নেই তা তো বোঝাই যাচ্ছে। বাবা, যেন পুলিশের ধমক। কিন্তু মুকুন্দ পুলিশের বাবা। আজ খাটে বেঁধে তবে এসেছেন, চিঠিটার সঙ্গে এনেছেন। তবে ভদ্রলোকের ধারণা একটু ভুল ছিল। ভেবেছিলেন সৌদামিনী নিশ্চয়ই কলকাতার ভাইয়ের বাসায় এসে তার ভাইপোদের সেইটুকু চেপে দিতে বলেছে, নইলে 7 জন্মে যে কখনো কোনো বার্তা দিল না, সে কেন হঠাৎ? কিন্তু ধারণাটা ভুল তা তো বোঝাই যাচ্ছে। সৌদামিনী এখানে নেই সত্যি, তবে কেন হঠাৎ? সে চিন্তা যাক। ফতুয়ার পকেট থেকে সৌদামিনীর সেই গোপনতম দুর্লভতার ইতিহাসটুকু বার করে মেলে ধরেন মুকুন্দ চাটুর্যে দাওয়ার ধারের মেঝে, আর দেখে এক মুহূর্তেই চিনে ফেলে সত্য হাতের লেখাটা তারই বড় ছেলের, অর্থাৎ তরুকে দিয়েই লিখিয়েছে সৌদামিনী। সমস্ত ঘটনাটা স্পষ্ট হয়ে যেতে দেরি হয় না তার, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। শুধু নিজের ছেলেদের এই দুর্বোধ্য আচরণটা অন্ধকারেই থেকে যায়। সত্যবতীকে বিন্দু বিসর্গ না জানিয়ে এত সব কাণ্ড করবার সাহস কি করে হলো ওদের? পড়ে থাকা চিঠিখানাতে চোখ ফেলা মাত্রই পাঠোদ্ধার হয়ে গেছে, কারণ
অক্ষরের ছাঁচ আর তার প্রতিটি টান, প্রতিটি বাঁক তো সত্যবতীর মুখস্থ। না, প্রেমপত্র নয়। ভাইপোকে দিয়ে লেখানোর আপত্তির কিছু নেই। সৌদামিনী লিখেছেন, পরম পূজনীয় শ্রীচরণ কমলেশু, বহু কালবধি আপনার কোনো সংবাদাদি জানি না। আপনিও সংবাদ দেন না, অধীনা জীবিত কি মৃত। আমার কথা থাক, আপনার সংবাদ পাইতে ইচ্ছা হয়। আমার ভ্রাতা নবকুমার কলিকাতায় বাসা করিয়া আছে, তাহার সহিত সাক্ষাৎ হইলে জানিতে পারি। ইহারা নবকুমার ভাই জীবনের পুত্র সাধন কুমার ও সরল কুমার। পত্রদানের ধৃষ্টতা মার্জনা করিবেন। অধিক কি লিখিব? ভগবানের নিকট নিয়ত আপনার কুশল প্রার্থনা করি। শতকোটি প্রণমান্তে চরণের দাসী শ্রীমতী সৌদামিনী দেবী। পাঠোদ্ধার করিতে স্তব্ধ হয়ে যায় সত্য। এই সৌদামিনী দেবী কোন সৌদামিনী? সেই তাদের সদুদি। সেই সদুদি নিয়ত ভগবানের কাছে এই লোকটার কুশল প্রার্থনা করে। এই বেটে খাটো মুন্ডের গড়নের আধবুড়ো লোকটার কুশল প্রার্থনা করে। এও কি সম্ভব? সৌদামিনী বিধবা নয়, এইটুকু মাত্র জানা যেত ভাত খেতে বসার সময়। হেসেরে ভাতটা নিয়ে বসতো সে মামির সঙ্গে, ভাই বউয়ের সঙ্গে, মাছের ভাগটা নিয়ে। এই যা। তাছাড়া আর কখনো কোনো দিন কোনো সময় টের পাওয়া যেত না সদুর স্বামী আছে। আশ্চর্য আশ্চর্য। মানুষ কি অদ্ভুত জীব গো! শুধু মনে থাকাই নয়, স্বামীর সংবাদের জন্য উতলা হয় সে। এতই হয় যে মান মর্যাদার জলাঞ্জলি দিয়ে চরণের দাসী স্বাক্ষরিত চিঠি পাঠায়। একই দীনতা, একই দুর্বলতা। বয়সকালে চিরদিন স্থির থেকে এখন এই ভাটা পড়ার বয়সে এমনই অস্থির হলো যে মান অপমান জ্ঞান হারালো। সৌদামিনীর এই পদস্খলন যে সত্যবতীর মাথাটা ধুলোয় লুটিয়ে দিল। পদস্খলন? হ্যাঁ, পদস্খলনই মনে হলো সত্যবতী। আর আকস্মাৎ তার বড় একটা যা হয় না তাই হলো। দুই চোখ জলে ভরে উঠল। তবু কষ্টে নিজেকে সামলে মাথার কাপড়টা আরেকটু বাড়িয়ে সত্য বড় নন্দাইয়ের পায়ের ধুলো নিয়ে শান্তস্বরে বলে, মনে কিছু করবেন না, চেনা জানা তো নেই কখনো। দাওয়ায় উঠে বসুন, তিনি বাজারে গেছেন, এসে পড়বেন এখনই। গুরুজনদের সামনে উনি বলাটা নাকি অশোভন, তাই তিনি বলে সত্যবতী। অবশ্য তাতে বুঝতে অসুবিধা হয় না সংসার করে ঝানু হয়ে যাওয়া মুকুন্দ মুকুজ্জের। এতক্ষণে তিনি শালা বউয়ের আচরণে প্রীত হন এবং প্রণতাকে থাক থাক করে সৌজন্যে গর্বিত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে দাওয়ায় পাতা জল চৌকিতে চাকিয়ে বসেন। সত্যবতীর চোখের ইশারায় ছেলেরা তাদের নবলব্ধ পিসমশাইকে প্রণাম করে এবং চোখের ইশারাতেই তামাক সেজে আনতে চলে যায়। যদি নবকুমার তামাক খায় না, তবু তামাকের পাটাটা বাড়িতে রেখেছে সত্যবতী অতিথি অভ্যাগতদের জন্য। আপ্যায়ন করতে হবে বই কি। পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, গুরুঋণ তো অলক্ষ্য জগতের। আর তার শোধের কথা তো কথার কথা। আসলে কুটুম্ব ঋণের তুল্য ঋণ নেই, আর তার শোধটা নিতান্তই প্রত্যক্ষ বাস্তব। দুর্লভ নীতিকে লঙ্ঘন করে সত্য। লোকটা কুটুম্ব নামের অযোগ্য বলে তা পারে না, এখন আর পারে না। এই সেদিনের সেই কিশোরী সত্যবতী নয়, একদা যে শ্বশুরকে অপবিত্র জ্ঞান করে তার পুজোর গোছ করে নিতে অস্বীকার করেছিল। এই সত্যবতী অনেক বাস্তব বুদ্ধি হয়েছে। এখনকার সত্য জানে কতকগুলো ব্যাপারকে মনের সঙ্গে রফা করতে না পারলেও বাইরে খানিকটা রফা করে নিতে হয়, নইলে অসামাজিকতা, অভদ্রতা ইত্যাদির দায়ে পড়তে হয়।
সংসারে যখন করতে বসেছে, সামাজিকতার দায় পোহাতে হবে বই কি। তাই একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে উনুনে চাপানো হাঁড়িটা নামিয়ে রাখে। তারপর বড় ছেলেকে হাতের ইশারায় ঘরে ডেকে তার হাতে রসগোল্লা আনার পয়সা দিয়ে ঘরের দরজার কাছে এসে বসে, যেখানে থেকে সরাসরি না হলেও নন্দাইকে অবলোকন করা যায়। নবকুমার যতক্ষণ না ফিরছে ততক্ষণ ওই বন্ধন যন্ত্রণা সইতে হবে তাকে। হুঁকো একটি সুখ টান দিয়ে মুকুন্দ মুকুজ্জের রাশভারী গলায় প্রশ্ন করেন, কতদিন হলো বাসা করে থাকা হয়েছে? সত্য মৃদু স্বরে বলে, অনেকদিন, 7-8 বছর। বলো কি, তখন তো তুমি প্রায় কাঁচা যুবতী গো। তা বুড়ো বুড়ি যে মত দিল, নাকি মরেছে তারা? সত্যর ইচ্ছে হয় মুখের সামনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বসে থাকে গুম হয়ে, কিন্তু করে না। সংক্ষেপে বলে, আছেন। মত না দিলে চলবে কেন? ছেলেদের লেখাপড়া। হ্যাঁ, তা বটে। একালে তো আর পাঠশালায় পড়ার বিদ্যে চলবে না। তা মাত্র ওই দুটিই নাকি? কুচো কাছা দেখছি না তো। এ কথার আর উত্তর কি দেবে সত্য? চুপ করেই থাকে। আর হয়নি এটা বলতেও বুঝি কোথাও কাঁটার মতো একটু বাঁধে। অদৃশ্য সেই কাঁটাটা বুঝি আস্তে আস্তে অভয়ব নিচ্ছে এক নিভৃত অন্ধকারে। মুকুন্দ কিন্তু নাছো। ফের বলেন, বাপের সঙ্গে বেরিয়েছে বুঝি? এই প্রশ্নের উত্তরটা সরল দিয়ে ফেলে, আমরা শুধু 2 ভাই। মুকুন্দ যে এর মধ্যে নিজের কি ভালো আবিষ্কার করেন কে জানে। সম্মিত মুখে বলেন, তা ভালো, অপদের শান্তি। এ দিব্যি ঝাড়া হাত পা হয়ে যাওয়া। এখন তীর্থ করো, ধর্ম করো, দাসীবৃত্তি করে সংসার করো, কোনো বালাই নেই। বাবা, আমার ঘরে এন্ডি গেন্ডিগুলো দেখলে আমার মাথা কেমন করে। মানুষের ছাতও নয়, যেন হাঁস মুরগির পাল। এবারে বোধ করি সত্য বিরক্ত হতেও ভুলে যায়। চমৎকৃত হয়ে তাকিয়ে থাকে। বেটা ছেলেতে যে এমন ধরনের কথা কইতে পারে এ তার জানা ছিল না। তার বাপের বাড়ির দেশে অনেকে দেখেছে, সে মেয়েলি বেটা ছেলেও দেখেছে। দেখেছে নীলাম্বরকে, নবকুমারকে। সত্যর আদর্শ অনুযায়ী পুরুষ বেটা ছেলের রূপ কোথাও দেখেনি সত্য। কিন্তু এ কি? গ্রামের গাইয়ামির মধ্যেও এক ধরনের শোভন সভ্যতা আছে। এই শহুরে গিয়েওটা এক কথায় বিশ্রী, কুৎসিত। অথচ দেখলে বোঝা যায় লোকটা এককালে সুপুরুষ বলেই গণ্য হতো। একটু বেটে বটে, তবে রংটি হাড়তেল মতো, মুখাকৃতি দিব্য, কাঁচা পাকা হলেও চুলে কেয়ারি আছে, আর সর্ব অবয়বের তেয়াজের চিহ্নটি পরিস্ফুট। হাঁস মুরগির পালের সংসার হলেও ভদ্রলোক নিজের তোয়াজটি ভালোই বাগিয়ে নেন, সন্দেহ নেই। সদুদির সতীনকে মনে মনে এক প্রকার ব্যঙ্গাত্মক তারিফ করে সত্য। কিছুক্ষণ নীরবতা। মুকুন্দ হুঁকো টানছে। সত্য উৎকণ্ঠিত দৃষ্টিতে সদরের দরজার দিকে তাকিয়ে আছে, আর বেচারা সরল মনে মনে কাঠ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে উদ্যত বজ্রের নিচে প্রতীক্ষারতের মতো। এই লোকটা চলে যাওয়ার পর যে তাদের বিচার হবে সে বিষয়ে সন্দেহ নাস্তি। প্রতীক্ষার মুহূর্ত দীর্ঘ। সত্যর মনে হয় নবকুমার যেন কত কাল বাজারে গেছে, আর তুরুটাও কম দেরি করছে না। ময়রার দোকান তো এই কাছেই। নীরবতা ভঙ্গ করলেন মুকুন্দ। বললেন, তা তোমার ননদ ঠাকুরুনি বোধহয় মামা মামির সেবা করছে। কণ্ঠে যেন একটু চাপা অসন্তোষ। সত্য আসতে বলে, উনিই তো কাছে আছেন বরাবর। তা থাকতেই হবে, বেটার বউ যখন উঠতে শিখেছে। কিন্তু স্বামীর সংসারের প্রতিও তো একটা কর্তব্য আছে। এই তো আমার ঘরের সংসারটা একটা মানুষবিহীন ফুটো নৌকার তুল্য। দ্বিতীয় পক্ষটি তো আমার হরঘড়ি আঁতুর ঘরে ঢুকতে ওস্তাদ।
বাচ্চা কাচ্চাগুলো হাড়ির হাল। এখন বড় গিন্নি এসে থাকলে সব দিকটা রক্ষা হয়। আর তারও বোধ করে নিতান্তই অস্বচ্ছ বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল বলে সত্য এতগুলো কথা বলবার অবকাশ দিয়েছিল লোকটাকে। কিন্তু স্তব্ধতার ঘোর কাটল। আর লোকটা যে সদ্য আগন্তুক এবং হিসের মতো গুরুজন সে কথা বিস্মিত হয়ে মৃদু হলেও তীব্র স্বরে বলে উঠল, আপনার অবশ্যই সব দিকে রক্ষে হয়। বিনি মাইনের রাঁধুনি, চাকরানি, ঘরনি সব পেয়ে যান, কিন্তু তার কি উপকারটা হবে শুনি? মুকুন্দ মুখুজ্জে ক্ষণকালের জন্য থতমত খেয়ে যান। কারণ এ হেন তীব্রতার মুখোমুখি দাঁড়াতে হবে এ কল্পনা নিশ্চয় ছিল না তার। তবে আত্মস্থ হতেও দেরি লাগে না। সেই আত্মস্থ ভঙ্গিতে মৃদু হাস্যের প্রলেপ লাগিয়ে বলেন, শালা বাবুর আমার পরিবার ভাগ্যটি তো দেখছি বেশ ভালোই। একে রূপসী, তাই বিদুষী। নাটক নভেল পড়ার অভ্যেস আছে বোধ হয়। তার জিজ্ঞেসই যদি করলে তো বলি, উপকারের কিছু না হোক পরকালের কাজটাও তো হবে। মামার ঘরে দাসীবৃত্তি করার চাইতে স্বামীর ঘরের দাসীবৃত্তি কিছু আর অপমাননীয় নয়। সত্য উঠে দাঁড়ায়, ধীর স্বরের চেষ্টা করে বলে, মেয়ে মানুষের কোনটা মান্যের আর কোনটা অমান্যের সেই জ্ঞান থাকলে আর এ কথা বলতে পারতেন না। তবে ঠাকুরজি যে আপনাকে ত্যাগ দেয়নি, আপনিই ত্যাগ দিয়েছেন তাকে, জানা আছে সে আমার সে কথা। এখন সংসারে ঝিয়ের দরকার হয়েছে বলে তার পরকালের চিন্তা নিয়ে মাথা ঘামাতে এসেছেন। যতই ধীরভাবে বলতে চেষ্টা করুক, তবু উত্তেজনায় মুখটা লাল হয়ে ওঠে সত্যর। আর এই উত্তেজনা শুধু ওই চোখের চামড়াহীন বর্বরটা নির্লজ্জতাতেই নয়, সুদূর নির্লজ্জতাতেও। তা এই হতচ্ছাড়া লোকটাকে এইসব কথা বলার সুযোগই তো শুধু দিয়েছে। মুকুন্দ মুখুজ্জের এর উত্তরে কি বলবেন অথবা সত্য কিভাবে কথা শেষ করতো কে জানে। বাধা পড়ল পিতা পুত্রের আগমনে। সাধন এসেছে রসগোল্লা নিয়ে, সঙ্গে সঙ্গে নবকুমারও। পথে বাবার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় সমাচারটা জানিয়ে দিয়ে অবহিত করিয়ে এনেছে সাধন। বাবার দেখা পেয়ে যেন আপাতত বেঁচেছে বেচারা। সরাসরি মার মুখোমুখি দাঁড়াতে অন্তত কিছুটা বিলম্ব হবে। নবকুমার অবশ্য গুরুজন এবং দুর্লভ কুটুম্বতার সম্মান জানে। শতব্যস্তে হাতের জিনিস নামিয়ে হেঁট হয়ে পায়ের ধুলো নিয়ে সম্মিলিত বচনে বলে, কি ভাগ্য আমার, পায়ে ধুলো পড়লো এতদিন পরে। কতক্ষণ এসেছেন? সত্য ততক্ষণে রসগোল্লার ভাঁড় নিয়ে ঘরে ঢুকে গেছে। মুকুন্দ অন্তরালবর্তিনীর কর্ণগোচর হতে পারে এমন উদার স্বরে উত্তর দেন, তাই এসেছে অনেকক্ষণ। এতক্ষণ হাঁ হয়ে বসে তোমার বিদুষী পরিবারের লেকচার শুনছিলাম। কলকাতারই মেয়ে বুঝি? মেমের কাছে পড়াশোনা শেখা? লজ্জায় মাথা হেঁট হয়ে যায় নবকুমারের, মুখটা টকটকে হয়ে ওঠে। আর সত্যর প্রতি অপরিসীম ক্রোধে সে হতবাক হয়ে যায়। আস্পর্ধার কি একটা সীমা নেই? কথা বলতে জানে বলে যাকে যা ইচ্ছা বলবে। অত বড় বুড়ো নন্দাই, তাও আবার চিরদিনের অদেখা। তার সঙ্গে তো কথা কইবার কথাই নয়। ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বার কথা তা নয়। এমন কথা শুনিয়েছে বসে বসে যে এই উপহাসের জুতোটি খেতে হলো নবকুমারকে। ছিছি। কিন্তু এখন মরছে মনের রাগ মনে চাপা। কিল খেয়ে কিল চুরি। জুতোটাকে বোনাইয়ে রসিকতা বলে ধরে নিয়ে হে হে করে হাসা। সেই হাসিতেই হাসতে থাকে নবকুমার এবং সত্যর নিঃশব্দে রসগোল্লার রেকাবি আর জলের গ্লাসটা নামিয়ে দিয়ে বাজারের ধামাটা তুলে নিয়ে ঘরে চলে গেল বোনাই। নিজেই যখন রেকাবিটা হাতে উঠিয়ে ব্যঙ্গ হাসে বলেন, জুতো মেরে গরুদান, তা মন্দ নয়। যাক, বামুন মুচি বাড়িতেও লুচি খেতে ছোটে। তখন নবকুমার সেই হে হে হাসতে থাকে, বরং মাত্রাটা আরো বাড়িয়েই দেয়। অতঃপর সত্য আর বেরোয় না। ছেলে দুটো গুটি গুটি করে
ঢুকে বই নিয়ে পড়তে বসে। নবকুমারের সঙ্গেই অনেকক্ষণ কথা চালান মুকুন্দ। সুহাসিনী বাড়ি নেই। রবিবার সকালে সে পাশেই এক বড় লোকের বউয়ের কাছে লেশ বোনা শিখতে যায়। বউটির ছেলে মেয়ে নেই, বাড়িতে প্রচুর চাকর দাসী। স্বামীটি রবিবার হলেই সকাল থেকে তাসের আড্ডায় চলে যায়। অতএব রবিবার সকাল তো বটেই, এমনিতেই বউটির অফুরন্ত অবকাশ। সুহাসিনী স্কুলে যাবার পথে জানলা দিয়ে ডেকে ডেকে নিজেই আলাপ করেছিল বৌদি। ওই লোকটা থাকতে থাকতে সুহাস না ফিরলেই মাছি। রান্না করতে করতে ভাবল সত্য, ফিরলে তো ওই চোখের সামনে দিয়ে ফিরবে। অতি বদ প্রকৃতির লোক, দেখলে নিশ্চয়ই ওই সুহাসের কথায় 27 কৈফিয়ত চাইবে। মানুষ যে কেন এমন অসভ্য হয়। আস্তে আস্তে অন্য ভাবনায় চলে যায় সত্য। শুধুই কি অসভ্য হয়, হ্যাংলাও নয় কি? নইলে শুধু ওই বদলোকটাকে এখনো স্বামী জ্ঞান করে বসে থাকে। শুনেছে না নবকুমারের কাছে ইতিহাস? নির্যাতনের জ্বালায় চলে গিয়েছিল শুধু, তারপর সেই নির্যাতিত স্বামীর ঘরে সতীন কাটা পুঁতেছে, সেই খবরও জানা। তবে এত সত্ত্বেও কি চিরদিন মনে মনে ওই চরণের দাসী হয়েই থেকেছে সৌদামিনী? না ওটা একটা নিয়ম রক্ষের পাঠ মাত্র? হয়তো এদিকে মামির নির্যাতনে সাময়িকভাবে কোনোদিন ধৈর্যচ্যুত হয়েই শুধু এই কাজটা করে বসেছে, কিন্তু তাই কি? এ তো মনে হচ্ছে বেশ পরিকল্পনার ব্যাপার, রাগের মাথায় কিছু করে ফেলা নয়। পাড়ার কোনো ছেলেপুলিকে দিয়ে লেখালে লোকটার জানাজানি হবার ভয়েই হয়তো এতদিন পারেনি। এখন নিজের ভাইপোদের দিয়ে সন্দেহ নেই কথাটা প্রকাশ করতে বারণ করেছে ছেলেদের। সধুর ওপর এই জন্য রাগ হয় সত্য। পিসি হয়ে লুকোচুরি করার বিদ্যেটা হাতে খড়ি দিলে তুমি। এখন সত্য কি করে ওদের তিরস্কার করবে? সেটা কি ঠিক হবে? পিসিও তো গুরুজন, তার কাছে যখন কথা দিয়েছে সত্য রক্ষা যে মানুষের জীবনের সার ধর্ম, এ কথা সত্যই শিখিয়েছে ছেলেদের। কিন্তু যতই তা শেখাও, তুরুটা ঠিক তার বাপের ধাঁচে যাচ্ছে, মেরুদণ্ডহীন আশায়। তবে নবকুমার আবার তার মুখের তরপানি আছে, এর সেটা নেই। এই যা মৃদু ভালো মানুষ ছেলেটা, কিন্তু ভালো মানুষের কি প্রার্থনীয়? এই ভালোটা বাদ দিয়ে যেটা হয় সেটাই যে চায় সত্য। সরলটা হয়তো একটু অন্য রকম হবে, কিন্তু সে কোন রকম? সত্যবতীর মনের মতো মানুষ যে ছাঁচ গঠিত আছে তার ধারে কাছে পৌঁছবে না, সেই আশা নেই সত্যর। লেখাপড়া শিখবে, রোজগারপত্র করবে, 5 জনের ভালো বলবে, এই পর্যন্ত, তার বেশি নয়, বুঝে নিয়েছে সত্য। যদি তার বেশি হতো এতদিনে ধরা পড়তো সে দীপ্ত, সেই ঔজ্জ্বল্য। বরং সুহাসিনীর মধ্যে বস্তু দেখতে পায় সত্য, দেখতে পায় দীপ্তির চমক। যে সুহাসিনীর কৈশোর কাল পর্যন্ত কেটেছে এক কুশ্রী পরিস্থিতির মধ্যে, জীবনের বনেদে যায় শুধু শূন্যতা। হয়তো সেই জন্যই আলো আর অন্ধকারের পার্থক্যটা ওর কাছে তীব্র হয়ে ধরা পড়েছে। এদের কাছে সেই তীব্রতা নেই, এরা তাই ঝাপসা ঝাপসা। 14-15 বছর বয়স হলো, এখনো বোঝা যাচ্ছে না ওরা নিজেদের দিয়ে কিছু ভাবে কিনা, ভাবতে শিখেছে কিনা, কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করে কিনা। আশ্চর্য, সত্যবতীর মনের মধ্যে যে ছাঁচ, সত্যবতীর গর্ভের ছাঁচ তার নাগাল পেল না। ঈশ্বর জানেন, এই সুদীর্ঘ কাল পরে সত্যবতীর সত্তার মধ্যে আবার কোনো ছাঁচ গঠিত হচ্ছে। প্রথমটা ভারী একটা বিপন্নতা বোধ করেছিল সত্য, বিপদ বলে মনে হয়েছিল ঘটনাটাকে।
ক্রমশ মনটা কোমল হয়ে আসছে। এমনকি মাঝে মাঝে ভাবতেও ইচ্ছা করছে, পালা বদল হলে মনে হয় না একটু মেয়ে হলে বেশ হয়। আজ হঠাৎ মনে হলো সত্যবতী। যদি তাই হয়, কে বলতে পারে সেই মেয়ে তার পিতামহীর আকৃতির প্রকৃতি নিয়ে আবৃত হবে কিনা। হয়তো তাই হবে। সত্যবতী একাগ্র ইচ্ছার নিরন্তর তপস্যা কোনো কাজেই লাগে না। মেয়ে মানুষের এক অদ্ভুত নিরুপায়তা। নিজের রক্ত মাংস মন বুদ্ধি আত্মা সবকিছু দিয়ে যাকে করছি, জানি না সে কি করে হবে। নিঃশ্বাস ফেলে ভাবল, শুনেছি শাস্ত্রে আছে নারায়ণং মাতুলং ক্রম্য, কিন্তু মাতুল না থাকলে? দাদা মশাইয়ের আত্মস্থ মাতুল, তবে দাদা মশাইয়ের কথা শাস্ত্রে লেখেনি। চিন্তায় ছেদ পড়ে। বাইরে সেই বাজখাই গলা বেজে উঠল, কই গো বাড়ির গিন্নি, অত লেকচার টেকচার শুনিয়ে হঠাৎ একেবারে ডুবছে। অধম তাহলে এখন বিদায় নিচ্ছে, মাঝে মাঝে আসতে অনুমতি হবে তো? সত্য বাইরে বেরিয়ে এসে হেঁট হয়ে নমস্কার করে শান্ত গলায় বলে, আসবেন বই কি। কিন্তু এতে ওই শান্ত বচনে তো কোনো কাজ হলো না। মুকুন্দ বিদায় নিতে নবকুমার রে রে করে পড়ল, বলি, তোমার ব্যাপার কি? কি সব যাচ্ছে তাই কথা বলেছ মুকুজ্জে মশাইকে? সত্য বিরক্ত ভাবে বললে, যাচ্ছে তাই আবার কি বলতে যাব? তার যাচ্ছে তাই ছাড়া আবার কি? উনি কিন্তু যেচে আসেননি, দিদি তল্লাশ করেছিল তাই। কথা থামিয়ে দিয়ে সত্য বলে ওঠে, সেই ঘেন্নাতেই গলায় দড়ি দিতে ইচ্ছে হচ্ছিল আমার। তার মানে? মানে ভেব খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এখন চান করোগে। থামো, বলি, দোষটা কি হয়েছে দিদির? স্বামী তো বটে। তা তো নিশ্চয়, তবে? নবকুমার সহৎসাহে বলে, মুকুজ্জে মশাই যা বললেন তাতে বুঝলাম ওর দুঃখটা। আর যাই হোক, লোকটা কপট নয়। বললেন, এক সময় দোষ ঘটেছিল ঢের, কুসঙ্গে পড়ে নেশাটা ভাঙো কুকর্মে কিছুটা বাকি রাখেনি ভায়া। শত সাধ্যি লাঞ্ছনাও করেছি, কিন্তু পরে চৈতন্য হয়েছে। সত্য নিরীহ গলায় বলে, হয়েছে বুঝি? হয়েছে বই কি, এখন তো ওই তামাকটুকু ছাড়া আর কোনো নেশাই নেই। তাই বলছিলেন কত ইচ্ছে হয়েছে গিয়ে ক্ষমা চাই, মামার পায়ে ধরে চেয়ে আনি, কিন্তু লজ্জায় পারিনি। তা তোমার দিদি যেকালে আগ বাড়িয়ে লজ্জাটা ভেঙে দিল, তাতে তা বেশ তো সুখের কথা। দিদিকে আনিয়ে নিয়ে আবার নতুন করে গাঁটছড়া বেঁধিয়ে পাঠিয়ে দাও, দুই সতীনে সুখে সংসার করুক। বলে একটা তীক্ষ্ণ হেসে সরে যাচ্ছিল, কিন্তু মুহূর্তেই ঘটে গেল এক বিপর্যয়। নবকুমার বোধ করি কিছুটা না ভেবেই বলেছিল, ক্ষণেক পূর্বে শোনা একটি কথা যথাযথ উচ্চারণ করে বসল। তা সে সতীন জ্বালা আর বেশি দিন নয়। শুনলাম নাকি এ পক্ষের সুতিকায় ধরেছে, তবে সে কাঁটা আর করেন। মুহূর্তে যেন একটা বোমা ফেটে গেল। সত্যবতী উন্মাদের মতো নিজের কপালে একটা থাপড়া মেরে চিৎকার করে উঠল, চুপ করবে তুমি, দয়া করে একটু চুপ করবে। যদি তা না পারো তো যে করে পারো আমার জন্মের শোধ কালা করে দাও। একার সংসারে এতদিন ধরে অরুচি আর অখিদেও না খেয়ে খেয়ে ভিতরে ভিতরে দুর্বল হয়ে যাওয়া শরীরটা এই উত্তেজনায় ভার বইতে পারল না, হুড়মুড়িয়ে পড়ে গেল। ছেলে দুটো হাউ মাউ করে জল আর পাখা আনতে ছুটল। নবকুমার ঘর থেকে একটা বালিশ এনে সত্যর লুটিয়ে পড়া মাথার তলায় গুঁজিয়ে দিতে বসলো। আর এই সময় সুহাসিনী ও বাড়ি থেকে এসে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। আজ ভারী উৎফুল্ল হয়ে আসছিল সুহাস, কারণ তার শিক্ষাগুরু বউটি বলেছে, তুই যদি ভাই রাজি থাকো তো আমার মাস্টারি করো। বড় লোকের বাড়িতে কেবল
খেয়ে শুয়ে জীবন যেন ঘেন্না ধরে গেছে। তোমায় দেখে মনে হয় যদি তোমার মতো বই টই পড়তে পারতাম তাহলেই বা দিন কাটতো। তা স্কুলে যাওয়া তো আর এই জীবনে হবে না। তবু তোমার কাছে যদি মাস মাস 8টা করে টাকা দিতে চেয়েছে সে। সুহাস অবশ্য টাকার কথায় আপত্তি করেছিল, বলেছিল টাকা কেন ভাই, তুমি আমায় একটা বিদ্যে শেখাচ্ছ, আমি না হয় তার বদলে তোমাকে একটা। কিন্তু সে হাতে করে ধরে কাকুতি মিনতি করেছে, বলেছে আমার শখের জন্যে টাকা খরচ করতে তোমার আমার বর সর্বদা রাজি। এদিকে থিয়েটার নিয়ে যেতে 25-30 টাকা খরচ করে, এও তো আমার একটা শখ। গুরুকে দক্ষিণা দিলে বিদ্যে হয় না। সুহাস রাজি হয়ে এসেছে। উৎফুল্ল হৃদয়ে সত্যর কাছে বলতে আসছিল, দেখো পিসিমা, বড়লোক মাত্রই খারাপ হয় না, তাদের মধ্যেই মহৎ আছে। কিন্তু এসেই এই দৃশ্য। তাড়াতাড়ি সবাইকে সরিয়ে দিয়ে সেবার ভারটা তুলে নিল সে। আর সেই প্রথম খবরটা জানলো। আত্মগত ভাবেই বলে ফেলল নবকুমার, শরীরটার পদার্থ নেই দেখছি। বাচ্চা কাচ্চা হবার আগে মেয়ে ছেলে মা ঠাকুমার কাছে যায়, তা সেগুড়ে তো বালি বারুইপুরে পাঠিয়ে দিতে হবে দেখছি। কিছুটা সময় দিশারা হয়ে তাকালো সুহাস, তারপর নিজের ওপর ধিক্কারে অবাক হয়ে গেল। ছিছি, এত বড় বুড়ো মাগি মেয়ে এসে এমন অবোধ, এক ঘরে একসঙ্গে কিছু টের পায়নি। তুরু খোকার চাইতে তাহলে কোনো তফাৎ নেই তার। পিসিমার যে শরীরের এমন অবস্থা হয়েছে, প্রথমে তো তারই বোঝা উচিত ছিল, যত্ন আত্তি করা উচিত ছিল, বুঝতে পারেনি। আর সত্যর এই চৈতন্যহীন পাংশু মুখের দিকে তাকিয়ে অজানা একটা ভয়েও বুকটা কেঁপে উঠল সুহাসের। সুহাসের ভাঙা ভাগ্যের যদি তাই এই আশ্রয়ের ভেলা ডুবে যায়, যদি সত্যর কিছু ঘটে। অনেকদিন পরে ছেলেপুলে হলে তো বিপদ হতে পারে শুনেছে। বুকটা কেঁপে ওঠে, নিথর হয়ে এলো সুহাসের। আর বোধ করি এই প্রথম উপলব্ধি করলো সত্যকে কতটা ভালোবাসে সে। শুধু আশ্রয়ের ভেলা বলেই নয়, মানুষটা বলেও প্রাণের আসনে বসিয়ে রেখেছে সুহাস আশ্রয় সত্য প্রতি মুহূর্ত সংস্পর্শ। মা ঠাকুমা নেই বলে যত্ন পাবে না সত্য? সুহাসের কি বয়স হয়নি সেবা করার? অনুতাপ দগ্ধ সুহাসের দৃঢ় সংকল্প অবশ্য কাজে লাগলো না, কারণ মাত্র এক বেলার বেশি বিছানায় শুয়ে থাকতে পারল না সত্যবতী। সুহাসের অনুনয় বিনয় এবং নবকুমারের ব্যস্ত ভৎসনাকে উপেক্ষা করে উঠে পড়ল সে। বলল, ঠিক হয়ে গেছি বাবা, তোমরা আর তিলকে তাল করো না। কিন্তু এই আকস্মিক দুর্বলতার ঘটনার গভীর একটা চিন্তা দেখা দিল সত্যবতীর মধ্যে। সেই চিন্তা স্বামী পুত্রের জন্য নয়, ওই অনাথা মেয়েটার জন্য। নিশ্চয় হয়ে বসে থাকে সত্য, কিন্তু যদি সত্যর একটা কিছু ঘটে, ওর কি হবে? অবশ্য মরে এক্ষুনি যাবে সত্য তা নয়, তবু বলা যায় কি না। বুড়ো বয়সে আবার যখন কেচে গন্ডুসের পালা পড়লো, তখন ভয় আছে বই কি। ছেলেদের জন্য ভাবনা নেই, ওরা প্রায় মানুষ হয়ে এলো। নবকুমারেরও মা বাপ আছে, এখন হয়ে যাবে কোনো ব্যবস্থা। ওই মেয়েটারই অজল অস্থল অবস্থা। ওই রূপের টালি মেয়েকে এলোকে সে নিশ্চয়ই সুচক্ষে দেখবে না। তাছাড়া শুধু দেখার প্রশ্নই তো নয়, এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থাকার জন্য নিজেকে ধিক্কার দিল সত্য। পরদিন নবকুমারের কাছে একটা অসম সাহসিক আবেদন করে বসল। সত্যর মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবকুমারের মাথা ঘুরে গিয়েছিল, এবং এই কদিন নিতান্তই বেচারার মতো কিসে সত্যর অসন্তোষ বিধান হতে পারে তার চেষ্টা করছিল। কিন্তু সত্যর এই আবেদনে তার নতুন করে আবার মাথা ঘুরে গেল। অবাক হয়ে বলল, মাস্টারমশাইয়ের বাড়ি যাবে তুমি? হঠাৎ এমন কি দরকার পড়ল? আছে দরকার, কিন্তু নিতাই শুনলে কি আস্ত রাখবে আমায়? আস্ত রাখবে না? সত্য মৃদু একটা ব্যঙ্গ হাসি হেসে বলে, একেবারে ভেঙেই ফেলবে? তা প্রায় তাই। তাছাড়া মানে দরকার কি?
বললাম তো আছে দরকার। নবকুমার নম্রতা ভোলে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ওই বেধর্মী লোকটার সঙ্গে তোমার দরকারই বা কি আছে তাই শুনি? বলে ফেলেই অবশ্য ভয়ে কাজ হয়ে যায়। কে জানে বাবা, এ কথাতেও সত্য অজ্ঞান হয়ে যাবে কিনা। কিন্তু না, অজ্ঞান হয়ে যায় না সত্য। শুধু মিনিট খানেক পাথরের চোখ নিয়ে স্বামীর দিকে তাকিয়ে থেকে বলে, একটা পরামর্শ করব। পরামর্শ? বাপ পিতামহের নাম গেল খিদে জোলার নাতি, যাতে জ্ঞাতে পরামর্শের মানুষ মিলল না, পরামর্শ করতে যাবে ওই ধর্ম খোয়ানো ইয়ের সঙ্গে। সত্যবোধ করে রাখবে না বলে দৃঢ় সংকল্প, তাই স্থির ভাবে বলে, জ্ঞাতে জ্ঞাতে মানুষ আর পাচ্ছি কোথা, পাখি পক্ষীর সঙ্গে তো আর পরামর্শ হয় না। যাকে তুমি যখন নিয়ে যেতে পারবে না, আমি নিজেই যে করে হোক। তাছাড়া নবকুমার আরো ক্রুদ্ধ গলায় বলে, এই এক বগদা গো, যা ধরবো তা করবই। বেশ, এতই যদি দরকার, তাকেই তবে ডেকে আনা গলগ্রস্ত হয়ে গিয়ে। না না, নাই তো। একদিন নিজের মুখে তুমি তাকে এ বাড়িতে আসতে বারণ করেছি। এবার গলগ্রস্ত হয়ে সেই অপরাধ ক্ষয় করব? ক্ষয় হয় না এমন অপরাধ তো জগতে আছে গো। যাক, তক্ক আমি করতে চাই না। তবে এ বাড়িতে আর পা ফেলতে বলবো না তাকে, নিজেই গিয়ে যা পড়ব। এই তোমার জন্য একদিন দেশত্যাগী হতে হবে আমায়। নবকুমারের মুখের চেহারায় বিরক্তির চরম নমুনা দেখায়, কিন্তু সত্য নির্বিকার। বলে, দেশত্যাগী হব বললেই কি আর হওয়া যায় না। যাকে, তুমি আর ও নিয়ে মাথা খারাপ করো না, আমি ব্যবস্থা করে নেব। তবে জানানোটা হয়ে থাকলো, মাথা খারাপ করতে বারণ করলেই কি আর নিজের দায়িত্ব ত্যাগ করতে পারে নবকুমার? মাথা সে খারাপ করছেই, শেষ অবধি ভেবে হদিশ না পেয়ে হাল ছেড়ে দেয় সে, আর ইত্যবসরে সত্য স্বাধীন অভিযান চালায়। নিজেই রওনা হয় ভবতোষীর বাড়ি। পথের সঙ্গী আর কেউ নয়, সুহাস। হ্যাঁ, সুহাসের সঙ্গে গিয়েছিল সত্য। সুহাস ঠিকানাটা শুনে বলেছিল, ওমা, এ তো আমার স্কুলের কাছেই। ঠিক আছে, তবে তোতে আমাতেই যাব, বলেছিল সত্য। আর বোধ করি মনের নিভৃত কোণে একটু গুপ্ত বাসনা ছিল ভবতোষকে একবার কোণেটা দেখিয়ে দিতে। ঘটকালি যখন করবেন তখন অন্তত মেয়ে কেমন তা যাতে বলতে পারেন। এবার আর মধ্যম নয়, সরাসরি নিজেই কথা। ভবতোষ যেন হাঁ হয়ে গেলেন। সত্য একটা অন্যথা মেয়ে পুষেছে এ তিনি জানতেন, কিন্তু সে মেয়ে যে এমন মেয়ে, আর এত বড় মেয়ে তার ধারণার বাইরে ছিল। বিহুবল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে বললেন, এ মেয়ে আবার পাত্তরের ভাবনা বৌমা? সে আপনি স্নেহ করে বলছেন, দিন তবে নাতনির একটা ব্যবস্থা করে। আপনাদের সমাজে শুনেছি অনেক উদারমন ছেলে আছে যারা বিধবা বিয়ে করতে রাজি। বিধবা? ভবতোষ থমথম খান। বিধবা? এ মেয়ে যে লক্ষ্মী প্রতিমা বৌমা, বিধবার মতন তো কোনো লক্ষণ। সত্য সহসা বলে ওঠে, তুই একবার পাশের ঘরে যা তো সুহাস, আমার একটু কাজ আছে। সত্যর এই দুঃসাহসিক স্পর্ধায় সুহাসও স্তম্ভিত হয়ে যায়। একেই তো এভাবে একটা পুরুষের বাসায় একা দুটো মেয়ে ছেড়ে আসাই ভয়ঙ্কর ঘটনা, তার উপর কিনা সুহাস তুই পাশের ঘরে যা। প্রায় হতভম্ব হয়েই চলে যায় সুহাস। ভবতোষ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই কুল কিনারাহীন দুঃসাহসের দিকে। আর সত্য নিষ্কম্প মৃদু স্বরে বলে, এসেছি যখন তখন আপনার কাছে ওর সব ইতিহাসই বলবো। হ্যাঁ, সুহাসের সব ইতিহাস বলেছিল সেদিন সত্য ভবতোষ মাস্টারকে। সুহাসের জন্মের আগের বৃত্তান্ত থেকে শুরু করে পরিচয় বাদ দেয়নি। শঙ্করীর কুলত্যাগের পর রামকালীর স্পষ্ট স্বীকারোক্তির কথাও এসে পড়েছিল। সব শুনে ভবতোষ গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলেছিলেন, এখন বুঝতে পারছি বৌমা, কোথা থেকে এ ধাতু তুমি পেয়েছো।
অমন বাপ তাই। কিন্তু কথাটা হচ্ছে বৌমা, এই আমাদের নতুন সমাজকে তুমি যেরকম উদার ভাবছো ঠিক সেরকম নয়। এর মধ্যেও দলাদলি আছে, রেষারেষি আছে। তাছাড়াও যে মেয়ের বংশ পরিচয় নেই সে মেয়েকে বিবাহ করার মতো মনোবল সম্পন্ন যুবক পাওয়া শক্ত। সত্য দৃঢ় স্বরে বলে, শক্ত সহজ বুঝি না, চিরদিন জানি আমার কথা আপনি ফেলতে পারবেন না, তাই জোর করতে এসেছি। ওই মেয়েটার ব্যবস্থা আপনাকে করতেই হবে। ভবতোষ বিচলিত স্বরে বলেন, আমি তোমার কথা ফেলতে পারবো না এ কথা তুমি জানলে কি করে বৌমা? সত্য মুখ তুলে পরিষ্কার এবং গম্ভীর গলায় বলে, এ কথা জানতে খুব বেশি কিছু লাগে না মাস্টার মশাই, আমি তো পাথর নই। কিন্তু সে কথা থাক, আপনি শুধু আমার ভরসা দিন। ভবতোষ মৃদু একটু হাস্যের সঙ্গে বললেন, চেষ্টা অবশ্যই করব বৌমা, কিন্তু জোর করে তো আর বলতে পারছি না। যদি নিজেকে দিয়ে হতো তাহলে নয় আজন্মের ব্রত ঘুচিয়ে একবার তোমার সুন্দরী মেয়ের জন্য বর সাজ সেজে নিতাম। সত্য হেসে ফেলে, তারপর সকৌতুকে বলে, তেমন ভাগ্য ওর থাকলে তো। আমি কিন্তু বলে যাচ্ছি সব ভার আপনার উপর রইল। ভবতোষ আকুল করে বলেন। ভবতোষ ব্যাকুল হয়ে ওঠেন, বারবার বলতে থাকেন, এ তুমি কি করলে বৌমা? আমাকে এভাবে সত্যবন্দী করে রাখলে। সত্য বিচলিত হয় না। সত্য দৃঢ় স্বরে বলে, আমি ঠিক জায়গাতেই ঠিক কথা বলেছি মাস্টার মশাই, এখন আপনি আছেন এই ভরসা। ভবতোষ আকাশ পাতাল ভাবতে থাকেন কোথায় সেই পাত্র যার হাতে ওই সোনার প্রতিমাকে দেওয়া যায়, আর সেই ওর সমগ্র ইতিহাস শুনেও নিতে রাজি হয়। ভেবে পান না। একটা নিঃশ্বাস ফেলে বলেন, এখন চট করে মাথায় আসছে না বৌমা, দেখি। কিন্তু একটা প্রশ্ন করি, এই যে তুমি এসেছো নবকুমার জানে? সত্য মাথা কাত করে, অর্থাৎ হ্যাঁ জানে। তা ভালো, কিন্তু তোমার এই ব্রাহ্ম বাড়ি আসা এবং মেয়েটির বিবাহ সম্বন্ধে যা প্রস্তাব করলে তাতে তার সম্মতি আছে তো? সত্য ঘাড় নাড়ে, অর্থাৎ না। ভবতোষ উদ্বিগ্ন কণ্ঠে বলে, তবে? তবে আর কি, ওনার অমতেই করতে হবে। কাজটা কি ভালো হবে বৌমা? সত্য মুখ তুলে বলে, কিন্তু ওই মেয়েটার আখেরের কথা না ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকাই কি ভালো হবে মাস্টার মশাই? আমার ঘরে সংসারে হয়তো একটু মনোমালিন্য হবে, হয়তো শ্বশুর বাড়ির মানুষেরা আমার মুখ দেখবে না, কিন্তু আমার সেই সামান্য লোকসান কি একটা মেয়ের জীবনটার বরবাদ হয়ে যাওয়ার থেকে বেশি লোকসানের হলো? ভবত সেই মুহূর্তে নির্মিষে তাকিয়ে থেকে হঠাৎ ব্যাকুল রুদ্রকণ্ঠে বলে ওঠেন, সন্ধে হয়ে আসছে বৌমা, তুমি বাড়ি যাও, তোমায় কথা দিচ্ছি ওর বিয়ের ভার আমি নিলাম। সত্য আকাশের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যার চিহ্ন মাত্র নেই। মাথাটা একটু নিচু করে বলে, চিরটা কাল আপনার কাছে অন্যায় আবদার করে আর পেয়ে সাহস বেড়ে গেছে মাস্টার মশাই, আমায় মাফ করবেন। মাপ? তোমায় আমি কি মাপ করব বৌমা? নিজেকে যদি মাপ করতে পারতাম সে যাক। মেয়েটি কোথায় গেল? মেয়েটি? তাই তো, তার তো তদবধি আর কোনো সাড়া নেই। সত্য ব্যস্তভাবে বেরিয়ে আসে ঘর থেকে, আর এই প্রথম খেয়াল হয় অনেকক্ষণ ধরে সে তৃতীয় মানুষহীন ঘরে একজন পুরুষের সঙ্গে নিশ্চিন্তে কথা বলে বসে বসে। সুহাস কি বিরক্ত হলো? পাশের ঘরে চলে যেতে বলেছে বলে অপমানিত হলো? পাশের ঘরের দরজায় এসে দাঁড়ালো সত্য। কোথায় সুহাস? একা চলে গেল না তো? সহসা একটা আতঙ্কের বিদ্যুৎ শিখা মাথা থেকে পা পর্যন্ত যেন শিউরে উঠল সত্যবতী। নিশ্চয়ই তাই। কি? প্রশ্ন করলেন ভবতোষ। সত্য অস্ফুটে বলে, কই দেখছি না তো, একা চলে গেল না তো? একা? একা চলে যাবে? ভবতোষের সন্দেহের সুরে বলেন, তাই কখনো হয়? ওই কোণের ঘরটায় আছে বোধহয়। কোণের ঘরে? ওখানে কি আছে? কিছু না, শুধু কতকগুলো। কথা শেষ হয় না, মুখে এক ঝলক আলো মেখে সুহাস সেই কোণের ঘরটা থেকে ছুটে আসে।
স্বভাব বহির্ভূত উচ্ছ্বাসে বলে ওঠে, পিসিমা পিসিমা, দেখবে এসো কত বই। ওহ, আমার আর এখান থেকে যেতে ইচ্ছেই করছে না। সময়ের বাড়া কারিগর নেই। সময়ের র্যাবদার নিচে পড়ে সব সমানেই সমান হয়ে আসে, সব এবড়ো খেবড়োই তেলা হয়ে যায়। সকল সংসারের মতোই নিতাইয়ের সংসারও এই লীলা চলছে বই কি। প্রথম দিকে এক এক ছুতোয় মনে হতো নিতাই বোধ করি এক দণ্ডে বউকে দেশে রেখে আসবে, অথবা বউ ভাবেনি সেই রাত্রিরেই আড়া দড়ি ঝুলিয়ে নিজে ঝুলে পড়বে। কিন্তু কার্যকালে তেমন কিছুই হলো না। ক্রমশই বোধ করি নিজের অজ্ঞাত সারেই ভাবিনীর স্বাধীন সংসারের সংসার রসে এবং নিতাই আর এক স্থূল রসে মরতে শুরু করলো। অতঃপর দুজনেই পরস্পরের কাছে অপরিহার্য হয়ে উঠল। অতএব খণ্ড প্রলয়ের সেই অবস্থানটি কোন ফাঁকে ফিকে হতে হতে বিলীন হয়ে গেল। দেতো হাসি বাজার দখল করলো। এখন দেখা যাচ্ছে নিতাইয়ের বউ রুটি গড়তে শিখেছে এবং নিতাই বউয়ের ভয় করতে শিখেছে। ভয় থেকেই আসে মনোরঞ্জনের চেষ্টা। ক্রমশই অনুধাবন করছে নিতাই, সত্যবতীর নিন্দাবাদী হচ্ছে বউয়ের মনোরঞ্জনের একটি প্রশস্ত পথ, মনোবৈকল্যের একটি প্রকোষ্ঠ ওষুধ। অতএব সেই প্রশস্ত এবং প্রকোষ্ঠ উপায়টি বেছে নিয়েছে নিতাই। না নিয়েই করবেই বা কি? পরিবারের পরকলায় জগৎকে দেখা না শিখলে যে জগৎ দুঃসহ হয়ে ওঠে। অনন্ত নিতাইয়ের মতো নিতান্ত গৃহগত প্রাণ গেরস্থ জীবদের এদেরও ছাড়া উপায় নেই। আগুনের মালসা কোলে করে তো আর ঘর করা যায় না, আগুনের জল ছিটতেই হয়। তদগত প্রাণ বংশবধ হয়ে পড়াই যে শীতল জল। নারী জাতি যতই অবলা কোমল হোক, স্বক্ষেত্রে সে বাঘিনী। আর ইচ্ছা পূরণের অভাব ঘটলে ফনা ধরা নাগিনী হয়ে উঠলেও পিছপা হয় না। শান্তিকামী পুরুষ জাতি যতক্ষণ না এটা ধরতে পারে সংঘর্ষে বাধে, ততক্ষণ মনে করে এটা মেনে নেব না, অবস্থা আয়ত্তে আনা অসম্ভব হয়। অথচ একবার বশ্যতা স্বীকার করলেই মিটে গেল গোল, কিসে তুষ্টি করতে পারলেই বিশ্ব শান্তি। অতএব এখন ভাবিনি যে কারণেই মেজাজ গরম করুক, অযথা বাক্যালাপ বন্ধ করুক, নিতাই এটা ওটা কথার ছলে সদক্তির সুরে সত্যবতীর প্রসঙ্গ এনে ফেলে। সেই প্রসঙ্গ আর যাই হোক প্রশান্তির পর্যায়ে পড়ে না। 2-4 বার চেষ্টার পরেই কার্যসিদ্ধি হয়। মৌনব্রতধারিণী ঝংকার দিয়ে বলে ওঠে, কেন এখন আবার এসব কথা কেন? চিরদিনই তো শুনে আসছি তিনি গুণের গুণমণি, তাই পাদোদক জল খেতে পারলে তবে যদি আমাদের মতো অধমের উদ্ধার হয়। নিতাই সহজ সহে কাজ এগোয়, তাই বলতে অবশ্য পারে, এই মুখেই অনেক গুণগান করেছি বটে, কিন্তু এখন আর নয়, এখন আর তাকে চিনতে বাকি নেই। কি বলবো তোমাকে, ওই ব্রহ্মটার সঙ্গে না নটঘটি দেখতে দেখতে চিত্তির চটে গেছে। অবশ্যই নিতাই মুখ কোঁচকায়। সন্দেহ একটু আধটু বরাবরই ছিল, তবে যে সন্দেহকে আমল দিতাম না। বলি, না না, ছি, বামুনের ঘরের মেয়ে, কিন্তু এখন তো দেখছে চোখের চামড়াহীন বেপরোয়া, একলা ঘোড়ার গাড়ি ভাড়া করে তার বাড়ি গিয়ে তা তোমার বন্ধু কি কানা না বোবা? ভাবিনি চিটপিটে কাটে। নিতাই মুচকে হেসে বলে, স্তৈন পুরুষ শুধু কান বোবা কেন, বোবা, কালা, কানা, হাবা, বুদ্ধু, ভেড়া সব। ক্রমশই সেই অবস্থা আমার ঘটেছে আর কি। ভাবিনীর কালো কালো ডাগর ডাগর মুখে আহ্লাদ রসের হাসি উছলে ওঠে। সেও মুখ টিপে বলে, আল মরি মরি, তবু যদি না রাত দিন এই বাঁধি থরহরি কম্প হয়ে থাকতে। ভেড়া পুরুষ কেমন ধারা একবার দেখতে স্বাদ হয়। সেদিন নিতাই এই কথার পিঠে বলে ওঠে, সাজ যায় তো চলো না দেখবে, ও বাড়িতেও যেতেই চাও না। পরের বাড়ি গিয়ে দেখি আর কি হবে। ভাবিনি গুলি চোখে কটাক্ষ হানেন। নিতাই বলে, তা সকল বস্তুরই কি আর ঘরেই মেলে গো? ওই তবু দৃষ্টি সার্থক করবে তো চলো। শুনলাম দেশ থেকে সধু দিয়ে এসেছে বউয়ের আঁতুর তুলতে, দেখা হবে। সধু দিয়ে এসেছে? ভাবিনি গালে হাত দিয়ে বলে, আঁতুর কলকাতাতেই উঠবে, গিন্নি দেশে যাবেন না?
এই সময়েও শাওরির ধার ধরবেন না? তাই তো শুনছি, বলেছেন নাকি। কেন, কলকাতায় কি আর জন্ম মৃত্যু হচ্ছে না? তা ভালো। নিতাইয়ের বউয়ের মুখে অন্ধকার নামে। সত্যবতীর খবরটা শুনে অবধি একটা আশা ছিল কিছুদিনের মতন অন্তত একটু চক্ষুশুলটা চোখ জড়া হবে। আর সেই অবসরে ভাবিনি সত্যবতীর স্বামী পুত্রকে নেমন্তন্ন আমন্ত্রণের ছলে খাইয়ে মাখিয়ে বশ করে ফেলে বরকে তাক লাগিয়ে দেবে। তা না, এই বার্তা বাসায় বসে আতুর তোলাবেন। ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন ভাবিনি। তা ভেড়া বর তাতেই রাজি হলো? মা বাপের মুখে চুনকালি দিয়ে বউ আপনি স্বাধীন হয়ে বেটা বেটি বিয়ে। নিতাই চোখ মোটকে বলে, তা হোক, ও তো বাঁচলো, পরিবারকে চোখ ছাড়া করতে হলো না। কথাটা নিতাই অনুমানে বলল মাত্র, প্রকৃত ঘটনা কিন্তু তা নয়। সত্যবতীর এই প্রস্তাবে নবকুমার শিউরেই উঠেছিল এবং অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল। আতুর পর্বের মতো একটা ভয়ঙ্কর পর্ব যে দেশের বাড়িতে গিয়ে না পারলে মিটতে পারে, এ তার ধারণার বাইরে। কিন্তু সে সবতি বরাবর যা হয় তাই হলো। সত্যবতীর তীক্ষ্ণ যুক্তির বাণে নবকুমারের দ্বিধা লজ্জা টুকরো টুকরো হয়ে গেল। ভয় কিসের? কলকাতায় জন্ম মৃত্যু হচ্ছে না? ভূমিষ্ঠ শিশুর নারী কাটা বাকি রয়েছে। লজ্জার অর্থ? বুড়ো বয়সে যদি আবার কেঁচো গন্ডুসে লজ্জা না হয়, তো বাসায় আতুর তোলাতে লজ্জা? অতএব দ্বিধার প্রশ্নটা বাবান্তর। নবকুমার অবশ্য এই বুড়ো বয়স কথাটাই রেগে উঠেছিল। বলেছিল, বুড়ো বয়স করছো কেবল কেন বলো তো? আমার ছোট মাসির পুত্তুরের উপনয়ন হয়ে যাবার পর আবার একটা মেয়ে হয়েছিল। সত্য জ্বলন্ত দৃষ্টিতে শুধু তাকিয়েছিল একবার, তারপর সংক্ষেপে বলেছিল, ওসব কথা থাক, এখানেই ব্যবস্থা করতে হবে। সেই কথাই জানিয়ে রাখলাম। বলা বাহুল্য, মাত্র এটুকুতেই কাজ হয়নি। নবকুমার বিস্তর হাত পা আছড়িয়েছিল, বিস্তর আক্ষেপ জানিয়েছিল। আমি ওসবের কি জানি? এখানে কেউ চিনি আমি? ব্যবস্থা করতে হবে বললেই হলো। তারপর সত্যর একটি তীব্র মন্তব্যে সহসা চুপ করে গিয়েছিল। আর অতঃপর একদিন বুদ্ধি করে চুপি চুপি গিয়েছিল সদূর বরের কাছে। শুনেছিল তার গন্ডা ৩-৪ ছেলে মেয়ে, সেগুলো নাকি কলকাতাতেই জন্মেছে। অতএব লোকটা অভিজ্ঞ। তা অভিজ্ঞ লোকটা দরাজ ভরসা দিয়ে আশ্বস্ত করল নবকুমারকে এবং সেই সঙ্গে সদুকে আনিয়ে নেবার পরামর্শ দিল। দিন ৩ ছুটি নিয়ে বারুইপুরে গিয়ে সদুকে এনে ফেলল নবকুমার। কিন্তু যত সহজে বলা হলো, কাজটা অত সহজে হয়েছিল? পাগল, তাই কি সম্ভব? এলোকেশে একেধারে তার রাধুনী পরিচর্যাকারিণী এবং নিঃসঙ্গ সংসারের সঙ্গিনী সদুকে কি এক কথায় ছাড়তে রাজি হয়েছিলেন? হারামজাদি শতেক্ষোয়ারি হাড়বজ্জাত বউটার নামে ১০০টা গালাগালের ছড়া কেটে বেয়াক্কেলে বেয়ায়া বউয়ের দাসানুদাস ছেলেকে কি শুধু হাতে বিদায় করতে উদ্যত হয়েছিলেন? কিন্তু ভেস্তে দিল স্বয়ং সদু। সে বলে বসল, আমি যাব। তুই যাবি? এলোকেশে গর্জে উঠেছিল। আক্কেল খাকি, চোখের মাথা খাকি, নেমো খারাম লক্ষ্মী ছড়ি, তুই আমাকে একা ফেলে এই হাড় হাবাতির পাদদক খেতে যাবি? কিন্তু শুধু অদমনীয়। শুধু যে এত গু আছে এ কথা কে কবে জানত? এ যেন আর এক শুধু। সামান্য ২-৪খানা কাপড় সম্বল নিয়ে শুধু সদরে দাঁড়িয়ে প্রস্তুত। আজন্ম অগঙ্গার দেশে মুখ থুবড়ে প্রাণ গেল শুধু। কালীগঙ্গার দেশে যেতে পাবার এই সুযোগ ছাড়বে কেন? তোমাদের কন্যা সে তো চিরকাল করে এলো, সদুর কি ছুটি নেই? সদু যদি মরে তোমরা কি না খেয়ে থাকবে? কে সদুকে এই বিদ্রোহের শক্তি দিল ঈশ্বর জানেন। থ হয়ে গিয়েছিল এলোকেশী। হকচকিয়ে গেল নবকুমার। নীলাম্বর বাণুজ্যে ক্রুদ্ধ গলায় বললেন, যাচ্ছ যাও, কিন্তু আর কখনো এ ভিটে মাথা গলাতে এসো না, এই বলে রাখছি। সদু প্রণাম করে নম্র গলায় বলে, আচ্ছা। দিশেহারা নবকুমার বলল, ভয়ে আমার নারী ছেড়ে আসছে সদুদি। থাক, তোমায় যেতে হবে না। বউয়ের যদি পরমায়ু থাকে বাঁচবে, আর যদি কপালে মৃত্যু থাকে। সৌদামিনী মৃদু হেসে বলল, শুধু তোর বউকে বাঁচাতে যাচ্ছি ভেবেছিস? মোটেও না, নিজের কপাল ফের আর একবার যাচাই করতে ইচ্ছে হয়েছে।
তাই যাচ্ছি। এ কথা মানে নবকুমার বুঝতে পারেনি। চোরের মতো মা বাপের সামনে থেকে পালিয়ে এসেছে। এলোকেশীর উচ্চ কণ্ঠে ভগবানকে ডাক দিয়ে আদেশ করেছেন, ভগবান, যে সর্বনাশিনী আজীবন আমার বুকে কুল কাছের আংড়া জেলে রেখে দাগ গেল, আর বুকের বয়সে এই বুড়ো বয়সে এই কোমরের বলটুকু পর্যন্ত কেড়ে নিয়ে মজা দেখতে বসলো, তুই আর বিচার করো। যদি ন্যায়পরায়ণ হও তো সর্বনাশীর যেন তেরাত্তির না পোহায়, আর ভরা ঘরে যেন দৌড় পড়ে, তার মুখের গেরার যেন বাসি চুলোর ছাই হয়ে যায়, এহকাল পরকাল যেন আর গতি না হয়। সত্যবতীর আর অনেক ভয়াবহ পরিণতির জন্য ন্যায়পরায়ণ ভগবানের কাছে আবেদন জানাতে থাকেন নীলকেশী সুর করে ছন্দে গেথে। না, কথাটা মিথ্যে ভাবার ভেতু নেই, বরাবরই ভাবলেও ভুল ভাবা হবে। সত্যবতীর আমলে এলোকেশীরা নিতান্তই বিরল ছিল না, আর আজই কি আছে? নেই। শুধু হয়তো অভিশাপের বাণীগুলো সভ্য মার্জিত সূক্ষ্ম হয়েছে, তীব্র চিৎকারটা তীক্ষ্ণ মন্তব্যে পরিণত হয়েছে। সে যাক, সত্যবতীর কানে এসব পৌঁছল না। শুধু বিনা নোটিশে হঠাৎ সুদূর আবির্ভাবের প্রথমটা একটু বিমূঢ় হয়ে পড়েছিল সে, তারপরই অবশ্য সামলে নিল। মৃদু হাসি মাখা মুখে বলল, যাক, ভালোই হলো, সংসারটা একজনের হাতে তুলে দেবার লোক হলো, এবার নিশ্চিন্ত হয়ে মরে বাঁচবো। শুধু ভুরু কোচকাল, কেন, মরার কি হলো? রাজ্যি শুদ্ধ মেয়ে মানুষ মরছে। সত্যবতী হাসলো, কি জানি, এবার কেবলই মনে হচ্ছে মরে যাব। কালের ঘন্টা কানে বাজছে যেন। তা যে ঘন্টাই কানে বাজুক, মরে অবশ্যই গেল না সত্যবতী। শুধু দীর্ঘকাল জমি মানুষের টানাটানি চলল। শুধু সত্যবতীর সংসারে অনেক ওলটপালট কাণ্ড ঘটে গেল, আর সত্যবতীর মনোজগতে অনেক বিপর্যয় ধাক্কা মেরে মেরে আরো দৃঢ় করে তুলল সত্যবতীকে। এরই মাঝখানে সত্যবতীর নবজাত কন্যা কেবলমাত্র কান্নার জগৎ থেকে হাসির জগতে উঁকি দিতে শিখে ফেলল। সাধন সরল দুই ভাই কাঁচের পুতুলের মতো মেয়েটাকে গলার হার করে তুলল, আর নবকুমারের মধ্যে দেখা দিল প্রবল একটা বাৎসল্যের ধারা। তবু তার যেন নববধূর লজ্জা। যদিচ মেয়ের সন্তান কানাকড়ি মাত্র, তথাপি দেখতে ইচ্ছা করে, নাড়াচাড়া করতে ইচ্ছা করে, আর স্নেহের বস্তুর বলে মিষ্ট একটা অনুভূতি আসে। সাধন সরল আর পরিণত বয়সের ফল। সেই বয়সে বাৎসল্য রসের সৃষ্টি হয়নি, বরং সেই নবযৌবনের তীব্র আবেগের সময় ওদের আপদ বালাইয়ের মতোই মনে হতো। এখন সে কাল জ্ঞান নেই, এখন সত্যবতী তো হাত ছাড়াই। তবু এর সূত্রে যদি আবার একটু সরসতা আসে, এই আশা। জমি মানুষের টানাটানির লড়াইয়ে মানুষ জিতেছে, তাই মেয়েকে পরমান্তও মনে হচ্ছে নবকুমারের। মোট কথা, সংসারে বেশ ভালোই চলছে নবকুমারের। কিন্তু এ বাড়িতে সুহাস বলে যে একটা মেয়ে ছিল, সে কোথায় গেল? তাকে তো আর দেখা যায় না। সে কি তবে মারা গেছে, নাকি তাকে কুলত্যাগিনী মায়ের পদাঙ্ক অনুসরণ করে কুলত্যাগ করেছে? তা নবকুমার তাই বলেছে, প্রায় কুলত্যাগের ধিক্কারই দিয়েছে তাকে। জীর্ণ দেহ সত্যবতীর সামনে তীব্র কণ্ঠে সে ধিক্কার ঘোষণা করেও দ্বিধা করেনি। বলেছে, আর যেন ওটা এ বাড়ির ছায়া না মারায়। কুলত্যাগের আর ধর্মত্যাগের তফাৎ কি? নাই বা বিয়ে হতো, হিঁদুর ঘরের মেয়ে, ঠাকুর দেবতা পুজো পাঠ করে জীবনটা কাটিয়ে দেওয়া যেত না? একটা বাপের বয়সী বুড়োর সঙ্গে ছি ছি ছি। বুঝলে তরুর মা, আমরা কাছে কখনো ন্যাংরা ফলে না। এই যে তুমি এতদিন গাছের গোড়ায় জল ঢাললে, এত সার দিলে, ন্যাংরা কি ফুললো? আমরা ছানা আমরাই হলো। সত্যবতী হাত নেড়ে থামাবার ইশারা করে পাশ ফিরেছিল। এখন আর সত্য শয্যাগত নয়, তবু বেশিরভাগ বিছানাতেই পড়ে থাকে। সদু এসে তার সংসারের ভার হাতে তুলে নেওয়ায় সত্য যেন অদ্ভুত একটা মুক্তির স্বাদে মগ্ন হয়ে আছে। সদু যেই বলে, থাক থাক বউ, তুই আবার কেন উঠে এলে রোগা মানুষ, অমনি সত্য গিয়ে ঝুপ করে শুয়ে পড়ে। আগের মতো তর্ক করে না, বলে না, এখন তো ভালোই আছি শুয়ে পড়ে।
আর বেশিক্ষণ শুয়ে থাকলেই সেই দিনের অভিনীত নাটকটার দৃশ্যগুলোই তার চোখের পর্দায় ছুটোছুটি করে বেড়ায়। গোড়া থেকে সবটাই জানে সত্য। সত্যর জ্ঞান চৈতন্য নেই ভেবে আঁতুর ঘরের দৌড়ে বসে সদু আর ভাবিনি সশব্দেই আলোচনা চালাচ্ছিল। কিন্তু অস্ফুট চৈতন্যের মধ্যেও সত্যর মাথার মধ্যে ওদের কথাগুলো যেন হাতুড়ির ধাক্কায় ধাক্কায় ঠুকে পড়তে লেগেছিল। অথচ ওদের নিষেধ করার ক্ষমতাও হয় না। না পারে হাত নাড়তে, না পারে কথা বলতে। আর ভাবিনি হাত মুখ নেড়ে, হ্যাঁ ভাবিনি বক্তা, সদুশ্রোতা। দেশে থাকতে ভাবিনির সাধ্য ছিল না যে পাড়ার বয়স্কদের সঙ্গে কথা বলে, কিন্তু এখানে আলাদা। এখানে ভাবিনি একজন, তাই হাত মুখ নেড়ে কথা বলতে বাধে না। আর বলো না বামুন ঠাকুরজি, দেখে দেখে আমরা থ হয়ে গেছি। ওই একটা বেজাত বেজন্মা আইবুড়ো থুবড়ি মেয়েকে নিয়ে কি নাচানাচি কি নাচানাচি। জন্মের কথা কি বলতে কায়েতবু? শিউরে উঠেছিল সদু, অথবা শিউরে উঠেছিল সুদূর চিরদিনের সংস্কারের পুষ্ট রক্তকণিকা। শুধু যে ওই মেয়েটার হাতে খাচ্ছে দাচ্ছে গো, সে কথাই বলে ফেলে সদু। কে না খাচ্ছে? ভাবিনি ঠোঁট উল্টেছিল। নারায়ণের ঘরের ভোগ রাতবার দরকার হলেও বোধ হয় গিন্নি ওই ভাইঝিটিকেই এগিয়ে দেবেন। ভাইঝি? সদু বলেছিল, রসদি কি? আমায় আগে বুঝতে দাও সবটা। এই তো শুনেছিলাম বিধবা, আবার তুমি বলছো আইবুড়ো। একবার জন্মের খোঁটা শোনালে, আবার বলছো ভাইঝি। সব কেমন গোলমেলে ঠেকছে যে। অচৈতন্য সত্যবতীর কানে বিষের তীর বিদ্যে থাকে। ভাইঝি আমি বলছি না গো, উনি ওই পরিচয় রটিয়ে রেখেছেন। যে ভাজ 12 বছরে বিধবা, তার 22 বছরের বয়সের গর্ভের ওই রত্ন। বোঝো, মা কুলে কলঙ্ক ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মামা শ্বশুর। মানে গিয়ে তোমার বউয়ের বাবা নাকি তাকে কাঠি দিয়ে 10 জন মান্যিগুণ্যি লোককে ডেকে সেই বার্তা বড় গলায় শোনালেন। আবার ইনি এতকাল পর সেই আস্তাকুড়ের জঞ্জালকে মাথায় করে এনে ঘরের মধ্যে দেবী প্রতিষ্ঠা করেছেন। কি বলবো ভাই, তোমাদের বামুনের ঘরের রীতিনীতি দেখে আমরা হা। বলছিলে বিধবা? বিধবা নয় গো, থুবড়ি আইবুড়ি। কে ওই সাত জন্মহীন ধবজাকে বিয়ে করবে, বিয়ে হবে? মা মাগি লোকলজ্জায় আর মেয়ের কাছে ঘেন্না থাকতে বলে বেড়াতো। 5 বছরের বিয়ে, 5 বছরের বিধবা। ইনিও যে কথাই চালিয়ে আসছেন। আবার শুনি নাকি ব্রহ্মবাড়িতে বিয়ে দেবে বলে বর খুঁজছেন। শুধু কিছুক্ষণ গালে হাত দিয়ে বলে, তা দিতেই পারে, মেয়েদের স্কুলে পড়াচ্ছে যখন। বউয়ের শরীরে তখন অনেক গুণ ছিল, তাই বুকের পাটাটি সপ্তে হয়ে গেল। অতিরিক্ত তেজ, অতিরিক্ত আসপদ্দা, নইলে কোনো সংসারে কোনো মেয়ে মানুষের এত সাহস হয় নর্দমার পাক তুলে নিয়ে এসে পুঁজি করবে? শুনে আমি হা হয়ে যাচ্ছি। কায়েত বউ, রেখেছিস, তার হাতে ভাত জল খাচ্ছিস কোন আক্কেলে? নবাটাও তো। ওনার কথা আর তুলনা ঠাকুরজি, উনি একেবারে কামরূপ কামিক্ষের ভেড়া। নচেদার এতখানি হয়? উনি শুদ্ধ হাসুহাস জসুহাস। এদিকে তো মুনির মন টলে এমন রূপ, ও কি ভালো থাকবে নাকি? দেখো কোন দিন কি করে বসে। মিথ্যে বলবো না ভাই, ওই ভয়েই তোমাদের ভাইকে আমি সাধ্যপক্ষে বাড়িতে একা আসতে দিইনি। পুরুষ হচ্ছে মাছের জাত, ফুল থেকে উঠে পচড়ায় গিয়ে বসে। ওই ছুরি সহ্যের সীমা অতিক্রম করে বুঝি বোবারও বল ফোটে। তাই অজ্ঞান ওই চৈতন্য সত্যবতীর মুখ থেকে সহসা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে আসে, যেন মুখ চেপে ধরা কোনো ক্রুদ্ধ জন্তুর আর্তনাদ। এরা চমকে ওঠে। কি হলো বলে আতুর ঘরে ঝিকে ডাক পাড়াপাড়ি করে থাকে। তার ঘন্টা পরকালে সারা বাড়িতে অন্য একটা শোরগোল ওঠে। প্রশ্ন আর বিস্ময়। নেই? কোথায় গেল? শেষ কখন কে দেখেছে? কে দেখেছে ঠিক কেউ মনে করতে পারে না। দেখছিল তো সর্বক্ষণ সবাই। হঠাৎ জলজান্ত একটা মানুষ হাওয়া হয়ে যাবে। অথচ তাই গেল, সুহাসকে পাওয়া গেল না। সত্য চোখ বুঝলেই যে সেদিন সেই কথাগুলো শুনতে পায়। সদু আর ভাবিনীর সেই নিতান্ত সহজ অসতর্ক উক্তি। তারপর পট পরিবর্তন হয়। তার এক দৃশ্য চোখে ভাসে।
যা নিয়ে পরে বহু শ্লেষাঘাত কথা শুনতে হয়েছে সত্যকে। কিন্তু নাটকের সেই অঙ্কের ওপর তো আর সত্যর কোনো হাত ছিল না, সেটা শুধু সত্যর চোখের সামনে ঘটেছিল। আতুর ঘরে দরজায় এসে দাঁড়িয়েছিল ভবতোষ মাস্টার। দরজার একটা পাল্লা ধরে ভাঙা গলায় আর্তনাদ করে উঠেছিল, বৌমা। সত্য চমকে তাকিয়েছিল, অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিল। এখানে উনি কেন? এ কি অঘটন? এমন উদ্ভ্রান্ত ভাবি বা কেন? কি বলছেন এসব? বুঝতে সময় লেগেছিল। লাগবারই কথা। কে ভাবতে পেরেছিল এ বাড়ি থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে আর জায়গা পেল না সুহাস, নিতে গেল ভবতোষ মাস্টারের বাড়ি। জীবনে যার বাড়িতে একবার মাত্র গিয়েছে, আর জীবনে যার সঙ্গে একবারও কথা বলেনি, কিন্তু একবার গিয়ে কথা বলেছে, অনেকগুলো কথা। ভবতোষ তেমনি রুদ্ধ কণ্ঠে আস্তে আস্তে উচ্চারণ করলেন, বলে কিনা আপনার বাড়িতে একটা ঝিয়ের মতো দরকার হয়, সেইভাবে থাকবো আমি, সব কাজ করব। আপনি তো উদারধর্মী, আপনার তো আমার হাতে খেতে ঘেন্না করবে না। শোনো দেখি কথা, তোমার ওই দেবকন্যার মতো মেয়ে তার হাতে খেতে ঘেন্না করবে? সেদিন সত্যর বাক্যস্ফূর্তির শক্তি ছিল না। সেদিন সত্য আস্তে আস্তে বলেছিল, আপনি এ কথা বলছেন? লোকে যে ঘেন্না করে। ঘেন্না করে? করে বই কি। সত্যবতী বালিশ থেকে ঘাটটা একটু তুলে ক্ষুব্ধ হেসে বলে, করবে না কেন? আপনি তো ওর সবই জানেন মাস্টার মশাই। বিশ্বশুদ্ধ লোকই ওকে ঘেন্না করবে। করতে পারে। ভবতোষ আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠেছিল, আমি তাহলে তোমার এই বিশ্ব সংসারের কেউ নই বৌমা? সত্য এক লহমায় অপলোকে ওর মুখের দিকে তাকিয়ে চলেছিল, জানি। আর সেই মুখ পুড়িয়েও এক নিমেষে সে কথা জেনে ফেলেছিল, তাই আগুনের ঝাপটা থেকে বাঁচতে ছুটে গিয়েছিল আপনার কাছেই শরণ নিতে। কিন্তু এক্ষেত্রে আমি কি করব? ভবতোষ ব্যাকুল, বিব্রত, বিভ্রান্ত। আমার বাসায় মেয়ে ছেলে বলতে কেউ নেই, নাইবা থাকলো। সত্য মৃদু হেসেছিল, ওসব কথা চালিয়ে নিতে পারবে। চালিয়ে নিতে পারবে? ভবতোষ হতাশ স্বরে বলে, তুমিও কি তোমার ভাইছির মতো পাগল হয়ে গেলে বৌমা? তাকেও তো কিছুতেই বোঝা মানতে পারলাম না। গাড়ি দাঁড় করিয়ে রেখে শত সাধ্য সাধনা করলাম। সে এক কথা, আপনার সব কাজ করে দেব, তার বদলে এক কোনায় একটু থাকতে দিন, আপনার বইগুলো পড়তে দিন, আর কিছু চাই না আমি। শোনো পাগলামি। সত্য হঠাৎ গাঢ় স্বরে বলে, পাগলামি কেন বলছেন মাস্টার মশাই? এর থেকে ভালো আশ্রয় আর কোথায় পাবে? ওর জন্মের বৃত্তান্ত শুনে কে ওকে ছেদ্দা করবে, স্নেহ মমতা দেখাবে? ভবতোষ আরো ব্যাকুল হয়ে বললেন, সেসব তো বুঝলাম, ওর জন্যই পাত্র জোগাড় করতে উঠতে পারছি না, অথচ তুমি বলছো সব কথা খুলে বলতে। কিন্তু একটা কথা তুমি বুঝছো না। ভবতোষ থামেন। সত্য শান্ত স্বরে বলে, বলুন। বলছি। ভবতোষ কেশে বলেন, আমার জন্যে ভাবি না, আমার তিন কুলে কে বা আছে, ওর জন্যই বলছি। যতই আমি তিন কেলে বুড়ো হই, লোকনিন্দে কসুর হবে না তাতে। আমার বাসায় কি পরিচয় রাখবো ওকে? সত্য একটু হেসে বলে, দাসীর পরিচয় রাখুন। তুমি বোধ করি আমায় নিয়ে মজা দেখছো বৌমা। ভবতোষের আক্ষেপটা যেন আছড়ে পড়ে। আতুরের দরজায় এই দীর্ঘস্থায়ী দৃশ্য। শুধু গালে হাত দিয়ে দালানে বসে আর নবকুমার খাঁচার বাঘের মতো ছটপট করছে। আর ধৈর্য থাকে না। নবকুমার এগিয়ে এসে বলে, মাস্টার মশাই, বাইরে কি আপনার গাড়ি অপেক্ষা করছে, না একখানা ডাকতে পাঠাবো? ভবতোষ বিমূঢ় দৃষ্টি মেলে তার একদা ভক্ত শিষ্যের মুখের দিকে তাকান, এবং সেই মুহূর্তে শুনতে পান সত্যবতী ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বরে আদেশের সুরে উচ্চারিত হলো, থাক, গাড়ির জন্য কারোর ব্যস্ত থাকতে হবে না। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার এখন দুটো দরকারি কথা আছে, আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়। আর সকলের ওদিকে গেলে ভালো হয়? এর চাইতে সত্য যেন কোনো একটা থানিট মারল না নবকুমারের মাথায়। কিন্তু উপায় নেই। ডাক্তার বলে গেছে রোগীর বুক হালকা, রাগ দুঃখ কোনো কিছুতেই যেন বেশ উত্তেজনা না হয়। কাজে কাছেই মানে মনের রাগ মনে চাপা। হ্যাঁ, ডাক্তার ডাকতে হয়েছিল। আতুর ঘরে ডাক্তার আসার সদু নবকুমারের সকলের জ্ঞানেই প্রথম। তা উপায় কি? সদুই জোর করে আনিয়েছিল। বলেছিল, যে কালের যে শাস্ত্র,
তুই আর ইতস্ত করতে করিস নে বাবনবু। কলকাতায় যখন বাসা করে আছিস কলকাতার মতোই হোক। বারুইপুরে সেই গর্তরে গিয়ে পড়লে তো আর মরলেই যেত। এই যদি তা সেই ডাক্তারের নির্দেশেই স্নান মাথা ঘষা বন্ধ। কাজেই 21-এর ষষ্ঠীও মুলতুবি। 21 দিনের আতুর 31 দিনে গিয়ে ঠেকেছে। তাছাড়া মুশকিল কি কম? বাড়ির লোকের সেবা যত্ন তো পাচ্ছে না। সেবা বলতে সেই হাড়ির দায়ী মাতঙ্গিনী সেরে উঠবে কি করে? অথচ আতুরের দরজাতেই এইসব কাণ্ড। চলে যেতে হবে? ও বলে দুমদুম করে চলে যায় নবকুমার। ভবতোষ অপ্রতিভের একশেষ হয়ে বলে, আমি যাই বৌমা। না। সত্য দৃঢ় স্বরে বলে, কথা তো শেষ হয়নি। আপনি বললেন আমি আপনাকে নিয়ে মজা দেখছি। এটা কি একটা কথা? কি করব বৌমা, দিশেহারা হয়ে যাচ্ছি বলেই। কেন হবেন? সত্য স্থির স্বরে বলে, দিশে তো সামনেই রয়েছে। আপনি সেদিন ঠাট্টা করে বলেছিলেন সুন্দরী নাতনির জন্য যদি আপনার মাথায় টোপর দিতে হয় তো দেবেন। সেই ঠাট্টাটাই সত্যি করে তুলুন। বৌমা, অস্থির হবেন না মাস্টার মশাই। আমি বলছি এই ভালো হবে। এই ভালো হবে? হ্যাঁ, আপনি আর দ্বিধা করবেন না। বিনা পরিচয়ে একটা মেয়ে ছেলে থাকার নিন্দে আপনি পরিচয় দিয়ে দিন ওকে। পরিচয়ের মতো পরিচয়। তুমি কি আমাকে আমার চিরদিনের অপরাধের শাস্তি দিতে চাও বৌমা? ভবতোষের কণ্ঠে দৈন্যের সঙ্গে একটা জ্বালা ফুটে ওঠে বুঝি, কিন্তু সত্যবতীর কণ্ঠে ফুটে ওঠে স্নিগ্ধ স্নেহের করুণা। ছিছি, ও কথা বলছেন কেন মাস্টারমশাই? বরং বলুন, এ আমার এতকালের শিক্ষা দীক্ষা, গুরু দীক্ষা। লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়েরা আপনার প্রিয়, হে আমার জানা। সুহাস আপনার অপছন্দের হবে না। ভবতোষ ক্ষুব্ধ হাস্যে বলে, পছন্দ জিনিসটা শুধু বেটা ছেলের এক চেটে নয় বৌমা। সে একটা জ্যাঠার বয়সী বুড়োটাকে, তাতে কি? সত্য সকৌতুক হাস্যে বলে, মহাদেব তো বুড়ো, তবু তো মেয়েরা তাকে বর চেয়ে ব্রত করে। সুহাস যদি সে কথা না জানতো তো আপনার কাছেই ছুটে যেত না। আস্তে কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে সত্যবতীর। সুহাস আপনাকে ভক্তি করে, জেনে বুঝেই সে আপনার আশ্রয়ে নিতে গেছে। আপনি শুধু বুঝতে পারছেন না। মেয়ে মানুষ মুখ ফুটে আর কত বলবে, কিন্তু আমি তো ভেবে কুল পাচ্ছি না বৌমা। হঠাৎ এমন কি নতুন ঘটনা ঘটলো যে সে অমন করে ছুটে গিয়ে বলবো, সব বলবো। আজ আর পারছি না। সত্য একটু ক্লান্ত হাসি হাসে, তবু ভবতোষ কথা বলেন, কাতর কণ্ঠে বলেন, এই কি তোমার শেষ রায় বৌমা? এই শাস্তি মাথা তুলে নিতে হবে আমাকে? সত্য আবার একটু কৌতুকের হাসি হাসে। এবার কিন্তু আমি রেগে যাব মাস্টারমশাই। আমার জামাই হওয়া বুঝি আপনার শাস্তি? ভবতোষ একটু চুপ করে তাকিয়ে থেকে বলেন, তবু আমি হয়তো কোনো দিনই আমাকে ক্ষমা করতে পারবো না বৌমা। মনে হবে, ভুল ভেবে মনে কষ্ট করবেন না। এখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে শেষের কথাটা যেন নিজেকেই নিজে বলে সত্য। মনে হচ্ছে সুহাসকে বুঝি এমন মনের মতো করে গড়তে চেষ্টা করেছি আপনার কথা ভেবেই। শুধু সে কথা নিজেই টের পাইনি এতদিন।